স্বাগত নিউজ 24 রাত 10টার সংবাদে। সঙ্গে আছি আমরা দুজন, আমি ফারদাস জুই এবং আমি তাসনিমে জান্নাত অর্থী। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। টানা চতুর্থবারের মতো বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি নির্বাচিত হলেন কাজী সালাউদ্দিন। নিকটতম প্রার্থীর থেকে সালাউদ্দিনের ভোটের ব্যবধান 54 ভোটের। সিনিয়র সভাপতি পদেও জয় সম্মিলিত পরিষদের। বিস্তারিত রিপোর্টে। নির্বাচনের আগে বাফুফে ভবনের যে উত্তাপ তা নির্বাচনের ফলে নিভে গেল এক নিমিষে। গতবারের থেকেও বেশি ব্যবধানের ভোট পেয়ে চতুর্থবারের মতো বাংলাদেশ ফুটবল ফেডারেশনের প্রধান অভিভাবকের দায়িত্ব পেলেন কাজী সালাউদ্দিন। 135 জন ভোট প্রদানকারী কাউন্সিলরের মধ্যে 54 জন কাউন্সিলর বেছে নিয়েছেন সাবেক কিংবদন্তি এই ফুটবল খেলোয়াড়কে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাদল রায় পেয়েছেন 40 ভোট। আরেক সভাপতি প্রার্থী শফিকুল ইসলাম মানিক পেয়েছেন মাত্র একটি ভোট। সভাপতি পদে কাজী মোহাম্মদ সালাউদ্দিন 94 ভোট, বাদল রায় 40 ভোট, মোহাম্মদ শফিকুল ইসলাম মানিক 1 ভোট। কাজী মোহাম্মদ সালাউদ্দিন 94 ভোট পেয়ে পরবর্তী 4 বছরের জন্য সভাপতি নির্বাচিত। সিনিয়র সভাপতি পদেও জয় সম্মিলিত পরিষদের। 91 ভোট পেয়ে এবারও নির্বাচিত হয়েছেন সালাউদ্দিনের নেতৃত্বাধীন সম্মিলিত পরিষদের আব্দুস সালাম মুর্শেদী। প্রতিদ্বন্দ্বী সমন্বয় পরিষদের শেখ মোহাম্মদ আসলাম পেয়েছেন 44 ভোট। জনাব আব্দুস সালাম মুর্শেদী এমপি 91 ভোট পেয়ে পরবর্তী 4 বছরের জন্য সিনিয়র সভাপতি পদে নির্বাচিত। 4 সহসভাপতি পদের 3টিতে নির্বাচিত হয়েছেন সালাউদ্দিনের নেতৃত্বাধীন পরিষদের ইমরুল হাসান, কাজী নাবিল আহমেদ ও আতাউর রহমান মানিক। একই পদে তাবিদ আউয়াল ও মহিউদ্দিন আহমেদের ভোট সমান হওয়ায় আগামী 31 অক্টোবর দুজনকে নিয়ে পুনরায় ভোটাভুটি হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচক। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। দেশের প্রধান দুটি রাজনৈতিক দল আওয়ামী লীগ এবং বিএনপি ছাড়াও ডক্টর কামাল হোসেনের নেতৃত্বাধীন গণফোরামও দলের প্রকৃত কর্মী নির্বাচন ও দলের জায়গা দেয়া নিয়ে বিবাদের মধ্যে আছে। ত্যাগী কর্মীদের মূল্যায়ন না করে মাইমেন দিয়ে যাতে কমিটি গঠিত না হয়, তৃণমূলের কর্মীরা ছাড়াও দলের শীর্ষ পর্যায় থেকে আসছে সেই বার্তা। আবার রয়েছে অভ্যন্তরীণ দ্বন্দ্ব। এ নিয়ে পরপর রয়েছে আমাদের 3টি প্রতিবেদন। কোনো অবস্থাতেই দলের অভ্যন্তরে বিতর্কিতদের আশ্রয় প্রশ্রয় দেয়া চলবে না, কঠোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। একই সাথে বিভিন্ন জেলা উপজেলায় পূর্ণাঙ্গ কমিটি গঠনের ক্ষেত্রে মাইম্যান বাদ দিয়ে ত্যাগীদের মূল্যায়নের নির্দেশ দিয়েছেন বলে জানান আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা। বিস্তারিত জানাচ্ছেন তৌফিক মাহমুদ মুন্নান। মহামারী করোনা ভাইরাসের কারণে দীর্ঘ 7 মাস পর সীমিত পরিসরে অনুষ্ঠিত হয় আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভা। দলীয় প্রধান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভাপতিত্বে 81 সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কমিটির 32 জন অংশ নেন। সবাই দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদকরা সাংগঠনিক রিপোর্ট পেশ করেন। দলের নেতৃবৃন্দকে অনুপ্রবেশ নিয়ে কড়া নির্দেশনা দেন দলীয় প্রধান। কোনো অবস্থাতে পার্টির অভ্যন্তরে বিতর্কিত লোকদের আশ্রয় প্রশ্রয় দেওয়া যাবে না। তৃণমূলের সকল কমিটি সম্মেলনের মধ্য দিয়ে গঠিত হতে হবে। সাম্প্রতিক কেন্দ্রীয় দপ্তরে জমা পড়া বিভিন্ন জেলা কমিটি নিয়ে বিতর্ক বিষয়েও দায়িত্বপ্রাপ্ত 8 সাংগঠনিক টিমকেও দেন নির্দেশনা। সবাই ত্যাগীদের মূল্যায়ন না হলে প্রয়োজনে সেই কমিটি বিলুপ্তের হুঁশিয়ারও দেওয়া হয়। এইভাবে যে সমস্ত জেলা কমিটিগুলো নিয়ে সমস্যা দেখা দিয়েছে বা যেগুলো নিয়ে কোনো আপত্তি উঠেছে বা যেগুলোর বিরুদ্ধে কোনো অভিযোগ উত্থাপিত হয়েছে, সেই সমস্ত জেলাগুলোকে আবার বসে আমাদের সাংগঠনিক সম্পাদক জয়েন্ট সেক্রেটারি তারা বসে ওই জেলা প্রেসিডেন্ট সেক্রেটারি সহ নেতৃত্বের সঙ্গে বৈঠক করে এগুলাকে অ্যাডজাস্ট করে আমাদের একটা সংশোধিত কমিটি জমা দিবেন। সেই সংশোধিত কমিটি আবার মাননীয় সভানেত্রী উনি যাচাই বাছাই করে দেখে অনুমোদন দিবেন। আসন্ন শীতে করোনা ভাইরাসের সংক্রমণ বাড়তে পারে, তা মোকাবেলার জন্য দলের নেতাকর্মীদের এখন থেকে প্রস্তুতি গ্রহণ করে জনগণের পাশে থাকার নির্দেশনা দেওয়া হয় দলের সর্বোচ্চ ফোরাম থেকে। তৌফিক মাহমুদ মুন্না, নিউজ 24, ঢাকা। লড়াকু কর্মীদের কমিটিতে যুক্ত করে তাদের মূল্যায়ন চান বিএনপির তৃণমূলের নেতাকর্মীরা। তাদের অভিযোগ, অতীতের অধিকাংশই ছিল পকেট কমিটি, যে কারণে সফল হয়নি কোনো কর্মসূচি। আর এই অভিযোগকে অস্বীকার না করলেও দলটির নীতি নির্ধারকরা বলছেন কার্যকর কমিটি গঠনের সর্বোচ্চ চেষ্টা করবেন তারা। বিস্তারিত তৌহিদ শান্ত রিপোর্টে। করোনা মহামারীর প্রথম দিকে গেল মার্চে শর্ত সাপেক্ষে মুক্তি পান বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সেই সময় বিএনপির নেতাকর্মীদের শেষবারের মতো রাজপথে সরব উপস্থিতি দেখে নগরবাসী। এরপর কোভিড-19-এর আক্রমণ।
অন্য সবকিছুর মতোই অনেকটা লকডাউনে চলে যায় বিএনপির রাজনৈতিক কর্মকাণ্ড। সম্প্রতি সাংগঠনিক কর্মকাণ্ডের স্থবিরতা কাটিয়ে মূল দল সহ অঙ্গ সহযোগী এবং জেলা ও সামাজিক সাংস্কৃতিক সংগঠনগুলোর পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা এসেছে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক থেকে। যদিও অতীতে গঠিত কমিটিগুলো নিয়ে আক্ষেপ তৃণমূলে। কমিটিতে অনেক ভুল ছিল, তারা যারা কমিটির জন্য কাজ করবে না তাদেরকেও কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছিল। আমার এলাকায় একটা কমিটি হলো, আমি হয়তো জানিই না, তাহলে আলটিমেটলি কি হলো? আমাকে উপেক্ষা করলে আমি এখন কি তাকে পরিচালনা করতে পারবো? যারা মাঠে আছে তারাই যেন এই কমিটিতে থাকে, এইটুকু আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কাছে চাওয়া। আর কমিটি বাণিজ্যের কথা বলছেন, এটা সব দলের মধ্যেই আছে, কম বেশি হয়, এটা যাতে না হয় এটার জন্য আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সর্বক্ষণিক জুমের মাধ্যমে প্রতিটি কমিটির সাথে কথা বলতেছেন। নীতি নির্ধারকরা বলছেন এবার তারা মাঠের মূল্যায়ন বিবেচনায় মূল্যায়ন করবেন, তবে করোনা পরিস্থিতিও দায়ী বলে বলছেন তারা। মানুষ মনে করছে করোনা নাই, কিন্তু আমি আপনি বা আরো যে যাকে জিজ্ঞাসা করেন তাদের পরিচিত একজন বা দুজন করোনায় ভুগছে, এখনো হসপিটালে রোগী যাচ্ছে। ত্যাগী কর্মী এবং যাদের যথাযথ অবদান আছে, যাদের ব্যাকগ্রাউন্ড পার্টির জন্য ভালো, তাদেরকেই দেওয়া হচ্ছে। স্বভাবতই অনেক নিবেদিত প্রাণ আমাদের নেতা, তারা যেহেতু একজনের জন্য সিদ্ধান্ত দিতে হয়, অনেকে বঞ্চিত হয়। বাট একটা সমস্যা যেটা আমি বুঝি, যথাযথ নির্বাচনের মাধ্যমে না হওয়াতে সবাই সবকিছু এখন ক্লেম করতেছে। যদিও কবে নাগাদ সব কমিটি পূর্ণাঙ্গ হবে আর কবে নাগাদই বা বিএনপি কর্মসূচি ভিত্তিক রাজনীতিতে ফিরবে, এ নিয়ে এখনো ঢের সন্দেহ রয়েছে অনেক নেতাকর্মীর মাঝেই। তৌহিদ শান্ত, নিউজ 24, ঢাকা। বিদ্রোহী অংশের ডাকা ২৬ ডিসেম্বরের কাউন্সিলে কামাল হোসেন যোগ না দিলে গণফোরামে বিকল্প নেতৃত্ব নির্বাচন করা হবে, এই হুঁশিয়ারি দিয়েছেন বিদ্রোহী অংশের নেতা সাবেক সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন মিন্টু। দলটির সাধারণ সম্পাদক রেজা কিবরিয়া বলছেন, তিনি এবং সভাপতি কামাল হোসেন ছাড়া এ ধরনের সভা, কাউন্সিল বা কোনো কর্মসূচি ডাকার এখতিয়ার নেই কারো, এরা দলের কেউ না। বিস্তারিত তৌহিদ শান্তর আরেকটি প্রতিবেদনে। আগামী 17 অক্টোবর জাতীয় প্রেস ক্লাবের সামনে ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে সাবেক সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন মন্টুর নেতৃত্বের গণফোরামের বিদ্রোহী অংশ। শনিবার আরামবাগে দলের কার্যালয়ে এক সভা শেষে এই কর্মসূচির ঘোষণা দেন তারা। কিন্তু এই একই দিনে প্রেস ক্লাবে আহ্বায়ক কমিটির সভা ডেকেছেন সাধারণ সম্পাদক রেজা কিবরিয়া। গত 15 দিনে মোস্তফা মহসিন মন্টুর অংশের সংবাদ সম্মেলন আর রেজা কিবরিয়ার বহিষ্কারাদেশের মাধ্যমে কাগজে কলমে গণফোরামের বিভক্তি স্পষ্ট হয়ে ওঠে। কিন্তু একই দিনে একই দলের দুই অংশের এমন মুখোমুখি কর্মসূচির ঘোষণায় 17 অক্টোবরই যে এক গণফোরাম ভেঙে দুই ভাগ হবে, সেই আশঙ্কা এখন অনেকটাই নিশ্চিত। কাউন্সিল কিন্তু তাদের নেতা নির্বাচন, তারা যাকে যোগ্য এবং তাদের সাথে কাজ করতে পারবে সেই ধরনের লোককেই করে। ওনারা যদি কামাল হোসেন সাহেবকে সেই কাউন্সিলের সভাপতি করে, আমরা একদম বিনা দ্বিধায় আমরা ওনার সাথে কাজ করব একজন সাধারণ কর্মী হিসাবে। উনি যদি না আসতে চান তাহলে বিকল্প নেতৃত্ব তৈরি হবে। যদিও কামাল হোসেনকে সরানোর এই হুঁশিয়ারিতে চিন্তিত নন গণফোরাম সাধারণ সম্পাদক রেজা কিবরিয়া। সাধারণ সম্পাদক সভাপতির অনুমতি নিয়ে মিটিং ডাকতে পারেন, আর কারো সেই অধিকার আমাদের গঠনতন্ত্রে আছে আমার সেটা জানা নেই। তাদের দলের কতজন যাবে তো সেটা পরে দেখা যাবে। এটা আমাদের নিবন্ধন আছে এমপি সাহেব পার্লামেন্টে থাকাতে, আমাদের সবসময় নিবন্ধন থাকবে, প্রত্যেক বছরে আর নিবন্ধন অনিশ্চয়তাতে থাকবো না। অনেক কিছু আছে, সব এইদিকে ওইদিকে ওদের জিরো, তো কোনো অসুবিধা নেই, আমি এটা নিবরিত না। 1993 সালে জন্ম হবার পর থেকে 2018 সাল পর্যন্ত কোনো ভাঙনের মুখ দেখেনি গণফোরাম। তৌহিদ শান্ত, নিউজ 24, ঢাকা। করোনাতেও থেমে নেই মাদক, সচল সব রুট, কৌশল বদলাচ্ছে কারবারিরা। নৌপথ, ট্রেনে, বাসে ঢাকায় মাদক আনছে জড়িত প্রভাবশালীরা। বিমানবন্দর ব্যবহার করে আন্তর্জাতিক রুটে চেষ্টা চলছে মাদক চোরাচালানের। মাধ্যম হিসেবে ব্যবহার হচ্ছে আন্তর্জাতিক কুরিয়ার সার্ভিসও। বিশ্লেষকদের অভিযোগ, সীমান্তে নজরদারির অভাব রয়েছে।
আর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের দাবি জিরো টলারেন্স নীতির কারণে কোণঠাসা মাদক কারবারিরা। বিস্তারিত আশিকুর রহমান শ্রাবণী রিপোর্টে। মাটির নিচে মাদকের খনি, খুব বুদ্ধি করেই মাদক ব্যবসায়ীরা ফেন্সিডিলগুলো গ্রাহকের কাছে পৌঁছে দেওয়ার জন্য সংরক্ষণ করেছে। ইয়াবা চোরাকারবারীরা আরও এক ধাপ বেশি বুদ্ধিমান। দেখুন, গাড়ির গ্যাস সিলিন্ডারের মধ্যে বিশেষ কায়দায় চলছে ইয়াবা চোরাচালান। চোরাকারবারীরা নতুন নতুন পন্থা আবিষ্কারে ওস্তাদ। এখানে দেখা যাচ্ছে গাড়িতে বিশেষ চেম্বার করেও ইয়াবা চোরাচালানের চেষ্টা করছে তারা। বাংলাদেশ মাদক উৎপাদক দেশ নয়। ইয়াবা মূলত মিয়ানমার থেকে কক্সবাজার, টেকনাফ, উখিয়া হয়ে ঢাকায় আসে, আর ফেন্সিডিল ভারত থেকে উত্তরবঙ্গ ও আখাউড়া হয়ে ঢোকে ঢাকায়। একটা বড় প্রবলেম হচ্ছে যে এই সীমান্ত কিন্তু অনেকখানি অরক্ষিত থাকে। অনেক সময় আমরা দেখেছি ল এনফোর্সমেন্ট এজেন্সির সাথে যারা ড্রাগস ডিল করে বা যারা ড্রাগসের গডফাদার, তাদেরও অনেক সময় এক ধরনের আতাত বা এক ধরনের লিয়াজও থাকে, এক ধরনের নেক্সাস গড়ে ওঠে, এবং একই সাথে বিভিন্ন সময় বিভিন্নভাবে এই ড্রাগসগুলো বাংলাদেশে আসছে। পরিসংখ্যানে দেখা যায় করোনাকালে সব থমকে গেলেও মাদক চোরাচালানে খুব একটা ভাটা পড়েনি। 2019 এবং 20 সালের মার্চ থেকে জুলাই মাস পর্যন্ত উদ্ধার হওয়া মাদকের পরিমাণ প্রায় একই। সম্প্রতি একটি আন্তর্জাতিক কুরিয়ার সার্ভিসকে ব্যবহার করে বিমানবন্দর দিয়ে অস্ট্রেলিয়ায় প্রচুর পরিমাণ এমফিটামিন পাচার করতে গিয়ে ধরা পড়েছে একটি চক্র। এই বাস্তবতায় বিশ্লেষকরা বলছেন, মধ্যপ্রাচ্য সহ পৃথিবীর বিভিন্ন দেশে মাদক চোরাচালানে বাংলাদেশকে ব্যবহার করতে মরিয়া আন্তর্জাতিক মাফিয়ারা। এই বাস্তবতায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক বলছেন, অভিনব পন্থায় চোরা কারবারিদের ঠেকাতে তারা তৎপর। কৌশল দিন দিন তারা পরিবর্তিত হচ্ছে। এই কৌশল পরিবর্তনের জন্য আমরাও আমাদের কৌশল পরিবর্তন করছি। সাম্প্রতিককালে একটা লক্ষ্য করা যাচ্ছে যে কিছু বিদেশি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এটা যাচ্ছে। বাংলাদেশ আসলে রুট হিসাবে ইউজ হচ্ছে না, বা বাংলাদেশ কোনো ট্রানজিট পয়েন্টও না। একটা জিওগ্রাফিক্যালি একটা ফেভারেবল কন্ডিশনে থাকায় বাংলাদেশকে অনেক ইউজ করা হচ্ছে। পাশাপাশি চোরা কারবারিদের প্রতি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন তিনি। সেই জিরো টলারেন্স সামনে রেখেই আমরা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর কাজ করে যাচ্ছি। এটা একক প্রচেষ্টা। আশিকুর রহমান শ্রাবণ, নিউজ 24, ঢাকা। হাসপাতালে ভর্তি করা হয়েছে করোনা ভাইরাস আক্রান্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে। সেখানে তার চিকিৎসায় রেমডেসিভির প্রথম ডোজ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন হোয়াইট হাউসের চিকিৎসক। শুক্রবার তার জ্বর আসার কারণে তাকে সামরিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং আগামী কয়েকদিন তিনি সেখানেই থাকবেন। এদিকে ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প হোয়াইট হাউসে কোয়ারেন্টাইনে রয়েছেন। তবে গেল কয়েকদিনে ট্রাম্পের সংস্পর্শে আসা ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স, ডেমোক্রেট নেতা জো বাইডেন সহ পরিবারের আর কোনো সদস্য আক্রান্ত হয়নি বলে জানিয়েছেন কর্মকর্তারা। নাহিদ সিহানের ডেস্ক রিপোর্ট। করোনা ভাইরাস শনাক্ত হওয়ার 24 ঘন্টা না পেরোতেই হাসপাতালে ভর্তি করা হয় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে। শুক্রবার তাকে ওয়াল্টার রিড ন্যাশনাল মিলিটারি মেডিকেল সেন্টারে ভর্তি করা হয়েছে। হাসপাতালে যাওয়ার আগে এক ভিডিও বার্তায় ট্রাম্প জানান, তিনি এবং ফার্স্ট লেডি ভালো বোধ করছেন। সবার শুভকামনা ও সমর্থনের জন্য ধন্যবাদ জানান তিনি। হাসপাতালে যাওয়ার আগে তাকে পরীক্ষামূলক অ্যান্টিবডি ডোজ দেওয়া হয়েছে। হালকা জ্বর এলেও ট্রাম্পের শরীরে করোনা ভাইরাসের লক্ষণ সামান্য বলে জানিয়েছে হোয়াইট হাউসের চিকিৎসকরা। এছাড়া তার অবস্থা স্বাভাবিক থাকায় দিতে হয়নি অক্সিজেন। তবে করোনা চিকিৎসায় তাকে রেমডেসিভির প্রথম ডোজ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন হোয়াইট হাউসের চিকিৎসক ডক্টর শেন কোনলি। বৃহস্পতিবার ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী হোপ হিক্সের করোনা সংক্রমণ ধরা পড়ার পর ট্রাম্প দম্পতির শরীরেও ভাইরাস শনাক্ত হয়। গত মঙ্গলবার জো বাইডেনের সঙ্গে প্রথম বিতর্কে যোগ দিতে ট্রাম্পের সঙ্গে একই বিমানে ভ্রমণ করেন হোপস। তবে স্ত্রী মেলানিয়া ছাড়া পরিবারের অন্যান্য সদস্য সহ ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স ও ডেমোক্রেট নেতা জো বাইডেনের করোনা পরীক্ষার ফলাফল নেগেটিভ এসেছে। হোয়াইট হাউসের কর্মকর্তারা জানিয়েছেন, গত কয়েকদিনে প্রেসিডেন্ট ট্রাম্পের সংস্পর্শে আসা সবাইকেই শনাক্ত করার কাজ চলছে। নাহিদ জিহান, নিউজ 24। বিশ্বজুড়ে আবারও বেড়েছে করোনায় সংক্রমণ ও মৃত্যু। ভাইরাসটিতে গেল 24 ঘন্টায় আরও 3,16,000-এর বেশি রোগী শনাক্ত হয়েছে। প্রাণহানি হয়েছে 5,600। এ নিয়ে পুরো বিশ্বে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 3,48,00,000-এর বেশি, আর মোট মৃত্যু গড়িয়েছে 10,33,000-এ। তবে বরাবরের মতো গেল দিনও ভারতে দৈনিক সর্বোচ্চ সংক্রমণের ঘটনা ঘটেছে। দেশটিতে একদিনে প্রায় 80,000 মানুষ সংক্রমিত এবং 1,071 জনের প্রাণ গেছে। এ নিয়ে এশিয়ার এই দেশটিতে মোট মৃত্যু 1 লাখ ছাড়িয়েছে।
আর যুক্তরাষ্ট্রে সম্প্রতি সংক্রমণ কমলেও গেল দিন এ সংখ্যা অর্ধ লক্ষ ছাড়িয়েছে। স্পেন সহ ইউরোপেও বাড়ছে সংক্রমণ। এদিকে ব্রিটেনে ভ্যাকসিনের ব্যাপক প্রয়োগের বিষয়টি 3 মাসের মধ্যে নিশ্চিত হতে পারে বলে আশা করা হচ্ছে। দ্য টাইমসের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য। সেখানে বলা হয়, অক্সফোর্ড বিজ্ঞানীরা আশা করছেন নিয়ন্ত্রকেরা 2021 সাল শুরুর আগেই এটির অনুমোদন দেবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, করোনা দুর্যোগে অন্যান্য রাজনৈতিক দল আওয়ামী লীগের সমালোচনা করেছে, কিন্তু মানুষের জন্য কিছুই করেনি। অন্যদিকে আওয়ামী লীগের নেতাকর্মীরা জীবনের ঝুঁকি নিয়ে মানুষের পাশে দাঁড়িয়েছে। দলের কার্যনির্বাহী কমিটির সভায় একথা বলেন তিনি। এ সময় আওয়ামী লীগ সভাপতি বলেন, দল এবং প্রশাসনের সম্মিলিত প্রচেষ্টায় দেশে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। শালি জয় রিপোর্ট। আমরা মানুষের পাশে আছি। রীতি অনুযায়ী প্রতি 2 থেকে 3 মাস অন্তর দলের নীতি নির্ধারণী ফোরাম কার্যনির্বাহী কমিটির বৈঠক করে আওয়ামী লীগ। কিন্তু বৈশ্বিক মহামারী করোনার প্রেক্ষাপটে এবার এই বৈঠক হলো প্রায় 7 মাস পর। দলীয় সভাপতির বাসভবন গণভবনে অনুষ্ঠিত এ বৈঠকে স্বাস্থ্যবিধি মেনে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সীমিত সংখ্যক সদস্য। বৈঠকে দলের সাম্প্রতিক কর্মকাণ্ড পর্যালোচনা হয়। একই সঙ্গে বিভিন্ন জেলার পূর্ণাঙ্গ কমিটি গঠন, উপকমিটি চূড়ান্ত করা এবং দলের ভবিষ্যৎ কর্মসূচি নির্ধারণ নিয়েও আলোচনা হয়। মানুষের পাশে দাঁড়িয়েছে বলেই শুরুতে দলীয় সভাপতির বক্তব্যে প্রাধান্য পায় করোনা প্রসঙ্গ। বলেন, মহামারী মোকাবেলায় দলীয় প্রধানের নির্দেশনা অনুযায়ী মাঠে ছিল আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। আজকে যে কারণে আমার প্রায় 522 জন নেতাকর্মী সব মৃত্যুবরণ করেছে। এই যে এত বড় স্যাক্রিফাইস আর কোনো দল তো করেনি। তারা লিপ সার্ভিস দিয়েছে। অনেক পত্রিকা যে যার মতো আপন মনের মাধুরী মিশে বলেই যাচ্ছে, কিন্তু তাদেরকে কিন্তু মাঠে মানুষের পাশে দেখা যায়নি। তা কেউ আর বিচার করে আওয়ামী লীগের কতটুকু করলো আর কতটুকু করলো না। এই দেশে তো ওই গরিব মানুষের সেবা করার অনেক রকম প্রতিষ্ঠান, অনেক রকম কার্যক্রম আমরা দেখি, কিন্তু এই করোনাকালীন সময় তো তাদের কোনো কার্যক্রম আমরা দেখি নাই। শেখ হাসিনা বলেন, 2 মাসেরও বেশি সময় দেশে লকডাউন থাকলেও করোনা মোকাবেলায় সংশ্লিষ্ট মন্ত্রণালয় এবং বিভাগগুলোর কর্মীরা কাজ করে গেছেন। স্বাস্থ্য মন্ত্রণালয় নিয়ে বা অধিদপ্তর নিয়ে অনেক অনেক কথা বলে, কিন্তু একটা কথা তো এটা স্বীকার করতে হবে যে যখন যেটা নির্দেশ দিয়েছে, হ্যাঁ সাধারণত যে রুটিনভাবে মানে যেটা করতে হয়, আমি বলছি এটা এমার্জেন্সি, এত শত মানতে হবে না। আগে কাজ করতে হবে, জিনিস কিনতে হবে, মানুষকে দিতে হবে, মানুষের চিকিৎসা দিতে হবে, মানুষের কাছে যেতে হবে। সেটাই হচ্ছে এখন সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। তারপর যদি কারো অসুবিধা হয় সেটা আমরা দেখব, এবং ঠিকই বাস্তবে তাই তারা কিন্তু সেইভাবেই কাজ করেছে, এবং তারা কাজ করেছে বলেই কিন্তু আমরা এই করোনাটাকে আমরা নিয়ন্ত্রণে রাখতে পেরেছি। জনগণের আস্থা আর বিশ্বাস দলের একমাত্র শক্তি, একথা উল্লেখ করে আওয়ামী লীগ সভাপতি বলেন, আওয়ামী লীগ যে জনগণের দল এ করোনায় তা আবারও প্রমাণিত হয়েছে। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। যমুনা, ব্রহ্মপুত্র, করতোয়া ও ঘাঘট নদীর পানি বৃদ্ধি পাওয়ায় দেশের উত্তরাঞ্চলের বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। বিপদসীমার উপর দিয়ে বইছে পানি। পানির তোড়ে কোথাও কোথাও ভেঙে গেছে বাঁধ, ভেসে গেছে রাস্তা, ফসল সহ হাজার হাজার হেক্টর আবাদি জমি। যমুনার পানি 5ম দফায় বেড়ে ফের বিপদসীমার উপর দিয়ে বইছে। সিরাজগঞ্জ পয়েন্টে যমুনার পানি বিপদসীমার 13 সেন্টিমিটার ও কাজীপুর পয়েন্টে 18 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। নতুন করে পানি বাড়ায় জেলার প্রায় লক্ষাধিক মানুষ পানিবন্দী হয়ে মানবেতর জীবন কাটাচ্ছেন। সেই সঙ্গে যমুনার অরক্ষিত অংশে ব্যাপক ভাঙন শুরু হয়েছে। এনায়েতপুর ও চৌহালিতে প্রতিদিন বিলীন হচ্ছে ফসলি জমি ও বসত ভিটা। গাইবান্ধা জেলার সার্বিক বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। গোবিন্দগঞ্জ, সাদুল্লাপুর, পলাশবাড়ী, সুন্দরগঞ্জ এবং সদর উপজেলার 80,000 মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। দীর্ঘস্থায়ী বন্যার রেশ কাটতে না কাটতেই টাঙ্গাইলের কালীহাতি, ভুয়াপুর ও সদর উপজেলার নদী তীরবর্তী কয়েকটি ইউনিয়নে তীব্র হচ্ছে ভাঙন। স্থানীয়দের অভিযোগ, দফায় দফায় যমুনার ভাঙনে এই এলাকার কয়েক হাজার পরিবার ক্ষতিগ্রস্ত হলেও সরকারি কোনো সহায়তা পাননি তারা। পায়ে ঘাটা সমস্যা, জ্বর ঠান্ডা লেগেই আছে, এখনো আছে। তারপরে হচ্ছে খাওয়া দাওয়ার কষ্ট, ঘর বাড়ি ভেঙে গেছে। খাওয়া দাওয়া পরিস্থিতি খুবই খারাপ, একবার খাই আর একবার পাই না। কামে কাজেও নাই, চিকিৎসা পাতিও নেই। প্রায় 4 মাসের মধ্যে ধরেন যে চেয়ারম্যান নেমবা কেউ আমাকে খোঁজ নিবার আসে। সিলেট এমসি কলেজের হোস্টেলে সংঘবদ্ধ ধর্ষণের মামলায় আরও 3 জন দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছে। শনিবার বিকেলে আসামি রাজন, আইনুল এবং মাহবুবুর রহমান রনির জবানবন্দি রেকর্ড করা হয়। আলোচিত এই ঘটনায় এখনও ক্ষোভ কমেনি সিলেটে।
শনিবারও সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন করা হয় শহরে। এদিকে শিক্ষা মন্ত্রণালয়ে গঠিত কমিটি এ ব্যাপারে তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে। সৈয়দ রাসেলের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। গেল শুক্রবার এমসি কলেজের প্রায় ফাঁকা হোস্টেলে স্বামীর কাছ থেকে এক নারীকে ছিনিয়ে নিয়ে ধর্ষণের ঘটনায় গ্রেফতার হয় ছাত্রলীগ নেতা সাইফুর রহমান, অর্জুন লস্কর, রবিউল ইসলাম, মাহবুবুর রহমান রনি, তারেক আহমদ, আইনুল এবং রাজন আহমেদ। বিভিন্ন সময়ে আদালত তাদের রিমান্ডে পাঠান। শনিবার দুপুরে আসামি মাহবুবুর রহমান রনি, রাজন ও আইনুলকে 5 দিনের রিমান্ড শেষে আদালতে তোলা হয়। এ সময় সিলেট সিএমএম কোর্টের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জিয়াদুল ইসলামের আদালতে 164 ধারায় জবানবন্দি দেয় 3 আসামি। আদালতে তারা স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে বলায় তাদেরকে হাজির করে এবং 164 প্রেয়ার দেয়। 3 জন আসামি তাদের দোষ স্বীকার করে তাদের 164টা জবানবন্দি প্রদান করে। এর আগে শুক্রবার সন্ধ্যায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয় প্রধান আসামি সাইফুর রহমান, অর্জুন ও রবিউল। এই ঘটনায় গ্রেফতার অপর 2 আসামি তারেক ও মাসুমের ডিএনএ নমুনা সংগ্রহ করেছে পুলিশ। ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে শনিবার সিলেটে আয়োজিত মানববন্ধনে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, ক্রীড়া সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান ও স্থানীয় মানুষ অংশ নেন। এদিকে কলেজের বন্ধ হোস্টেলে ধর্ষণের ঘটনায় শিক্ষা মন্ত্রণালয় গঠিত তদন্ত কমিটি শনিবার তাদের প্রতিবেদন জমা দেয়। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। আজও টিকিটের জন্য সৌদি প্রবাসীরা কারওয়ান বাজারের সৌদি এয়ারলাইন্স ও মতিঝিলের বিমান অফিসের সামনে ভিড় করছেন। তবে এ ভিড় অন্য দিনের চেয়ে কম। সকাল 10টা থেকে সৌদি এয়ারলাইন্সের এ সিরিয়ালের 200 এবং বি সিরিয়ালের 200 টিকিট দেওয়া হয়। আগামীকাল থেকে নতুন টোকেন দেওয়ার কথা রয়েছে সৌদি এয়ারলাইন্সের টিকিটের জন্য। এদিকে অন্যান্য দিনের তুলনায় আজ কারওয়ান বাজারে টিকিট প্রত্যাশীদের চাপ অনেকটাই কম ছিল। নিয়ম মেনে টোকেন প্রদর্শন করে টিকিট সংগ্রহের লাইনে দাঁড়াচ্ছেন প্রবাসীরা। এদিকে মতিঝিলে বিমান অফিসে সকাল 10টা থেকে শুরু হয়েছে টিকিট দেয়া। যাদের ভিসার মেয়াদ শেষ হবার পথে তারাই আজ ভিড় করছেন বিমান অফিসের সামনে। টিকিটের প্রত্যাশায় এর বাইরেও অনেকে ভিড় করেন। এখন 4 তারিখ টোকেন নিলে যে 4 তারিখ আমরা টিকিট পাবো এটার তো কোনো সিউরিটি নাই। সবারই 4 তারিখ আসতে বলছে, সবারই 4 তারিখ। কয়জন আর দেবে এরা টিকিট? 27 দিনের ভিতরে যা যাইতে পারি তাহলে তো আলহামদুলিল্লাহ, যাইতে না পারলে মনে করেন আমার সবকিছু শেষ। অপরাজনীতি করে আওয়ামী লীগ জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি নেতা নজরুল ইসলাম খান। জিয়াউর রহমানকে নিয়ে কুৎসা রটনার মঞ্চনাটক ইন্ডেমনিটি বন্ধের দাবিতে শনিবার নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে মানববন্ধনে এই অভিযোগ করেন তিনি। এ সময় সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, এসব অপচেষ্টায় কোনো লাভ হবে না। শহীদ জিয়া, বেগম খালেদা জিয়া, তারেক রহমানের বিরুদ্ধে অপপ্রচার চালালেও জনগণ তাদের কথা বিশ্বাস করে না। রাজনীতির নামে এই ধরনের নোংরা বিষোদগার, নোংরা আচরণ মানুষকে রাজনীতি সম্পর্কে বীতশ্রদ্ধ করে তুলবে। রিজভী সাহেব বলেছেন যে সামান্য কিছু খুঁত করার লোভে তারা এটা করে। এদের তাও বোধহয় দরকার হয় না। লক্ষ্মীপুরে ঘরে ঢুকে সৌদি প্রবাসী এক ব্যক্তির স্ত্রী ও মেয়েকে কুপিয়েছে দুর্বৃত্তরা। এতে মরিয়ম বেগম নামের ওই নারীর 2 হাতের কবজি বিচ্ছিন্ন হয়ে গেছে। তাদের দুজনের অবস্থায় আশঙ্কাজনক। শনিবার রাত 9টায় সদর উপজেলার বশিকপুর ইউনিয়নের বালাইশপুর গ্রামে এই ঘটনা ঘটে। ঘটনার পর স্থানীয়রা উদ্ধার করে মা মেয়েকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করে। স্থানীয়রা জানান, বাড়িতে মা মরিয়ম বেগম ও 3য় শ্রেণীর ছাত্রী সাদিয়া বসবাস করেন। রাতে ওই বাড়িতে চিৎকারের শব্দ শুনে এগিয়ে যান প্রতিবেশীরা। এ সময় রক্তাক্ত অবস্থায় তাদের উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নেওয়া হয়। প্রাথমিক চিকিৎসা শেষে মা মেয়েকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। এ ঘটনায় 2 ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। নরসিংদীর 27 জন সাংবাদিক পেলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার আর্থিক সহায়তা। আজ দুপুরে নরসিংদীর শিশু একাডেমি মিলনায়তনে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট এক অনুষ্ঠানে এই চেক বিতরণ করেছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নরসিংদী প্রেস ক্লাবের সভাপতি মাখন দাস। প্রধান অতিথি ছিলেন নরসিংদী জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাওনাইন। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন, ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোল্লা জালাল, ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব শাবান মাহমুদ, পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার সহ আরও অনেকে। আমরা যারা নারীরা বাইরে কাজ করছি
তারা কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীর এই যে সাহস এবং তার অনুপ্রেরণা সেখান থেকে কিন্তু অনুপ্রাণিত হয়। এবার ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্যের সংবাদ। বাপেক্সকে আন্তর্জাতিক মানের কোম্পানি হিসেবে গড়ে তুলতে ঢেলে সাজানোর পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। তাদের মতে বর্তমান বোর্ডের ভালো করার সক্ষমতা নেই, তাই পুরো প্রতিষ্ঠানটিকে নতুন করে সাজাতে হবে। শনিবার অনলাইনে এনার্জি অ্যান্ড পাওয়ার পত্রিকা আয়োজিত এক অনুষ্ঠানে এমন মত দেন জ্বালানি বিশেষজ্ঞরা। এ সময় বাপেক্সকে বাদ দিয়ে বিদেশি কোম্পানিকে কাজ দেওয়ার সমালোচনা করেন বদরুল ইমাম। আরেক জ্বালানি বিশেষজ্ঞ তামিমের মতে আগামী 10 বছরের জন্য বাপেক্সে বিনিয়োগ বাড়িয়ে আন্তর্জাতিক মানের কোম্পানিতে পরিণত করতে হবে। তবে জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ সমালোচনা করে বলেন, বাপেক্সের ব্যর্থতার দায় নিতে হবে বর্তমান ও সাবেক এমডিদের। জানান, ফেরত দেওয়ার শর্তেই বাপেক্সকে অর্থ দিতে রাজি সরকার। পুঁজিবাজার এখন অন্য যে কোনো সময়ের চেয়ে শক্তিশালী, এমন দাবি করেছেন অর্থমন্ত্রী আহম মোস্তফা কামাল। তিনি মনে করেন, বিদেশ থেকে আসা রেমিটেন্সের একটা অংশ পুঁজি বাজারেও বিনিয়োগ হচ্ছে, যার ফলে লেনদেন ও মূলধনের ঘাটতি কমে আসছে বলেও মত তার। বিশেষজ্ঞরা বলছেন, বিনিয়োগকারীদের আস্থা ধরে রাখতে সুশাসন প্রতিষ্ঠা করার বিকল্প নেই। শক্তিশালী পুঁজিবাজার গড়ে তুলতে বহু কাজ বাকি বলে জানান বিএসইসির চেয়ারম্যান। মহামারী করোনার কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর অবশেষে রোববার থেকে ওমরা হজের জন্য খুলে দেওয়া হচ্ছে মক্কা ও মদিনা। সৌদি সরকার সীমিত পরিসরে ওমরা পালনের আবেদন করার জন্য যে অ্যাপ চালু করেছে, তাতে আবেদন করে 5 দিনে 1,08,041 জন চূড়ান্ত অনুমতি পেয়েছেন। শুক্রবার সৌদি আরবের হজ ও ওমরা বিষয়ক মন্ত্রণালয় এ তথ্য জানায়। আরব নিউজের প্রতিবেদন অনুযায়ী মন্ত্রণালয় জানিয়েছে, অনুমতি পাওয়া ব্যক্তিদের মধ্যে 42,873 জন সৌদি আরবের এবং বাকি 65,128 জন সৌদি আরবে অবস্থান করা বিশ্বের বিভিন্ন দেশের নাগরিক। গত 27 সেপ্টেম্বর থেকে শুরু হয় মোবাইল অ্যাপ্লিকেশন আইটামার্নার মাধ্যমে ওমরা হজ পালনের নিবন্ধন কার্যক্রম। নিবন্ধন শুরুর প্রথম কয়েক ঘন্টার মধ্যে প্রথম 10 দিনের ওমরা পালনের নির্ধারিত কোটা পূর্ণ হয়ে যায়। এবারে খেলার খবর। ড্র হলো জাতীয় দলের ক্রিকেটারদের মধ্যকার 2 দিনের প্রস্তুতি ম্যাচ। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ওটিস গিবসন একাদশের করা 230 রানের জবাবে ব্যাটিংয়ে নামে রায়ান কুক একাদশ। 24 রান তুলতেই ফিরে গেছেন টপ অর্ডারের 3 ব্যাটসম্যান। উইকেটে এসে ইনিংস লম্বা করতে পারেননি মুশফিকুর রহিম। তাদের বিদায়ের পর চতুর্থ উইকেটে এসে দলের হাল ধরেন মুমিনুল হক ও মোহাম্মদ মিঠুন। 157 রানের জুটি গড়েন 2 ব্যাটসম্যান। 62 রানে মিঠুন ফিরে গেলেও সেঞ্চুরি দেখা পেয়েছেন মুমিনুল হক। 117 রানের ইনিংস খেলেন তিনি। এতে দিন শেষে রায়ান কুক একাদশের সংগ্রহ 248 রান। 2 দিনের প্রস্তুতি ম্যাচের দ্বিতীয় ও শেষটি অনুষ্ঠিত হবে আগামী 5 অক্টোবর। এর সাথে রাতের সংবাদের শেষ ভাগে আমরা